নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে সমস্ত মা বোনেরা ও দিদিভাইয়েরা এখনও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি, তাদের জন্য রয়েছে আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যাদের ফার্দার ভেরিফিকেশন রয়েছে, যাদের এখনও আন্ডার প্রসেস রয়েছে, কিংবা যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে অথবা যাদের ব্যাংকিং এরর দেখাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যেতে পারেন। তার সাথে সাথেই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন স্ট্যাটাস দেখালে আপনারা সেইখানে কিভাবে ক্লেম করবেন। এ টু জেড তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব, আর আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। তাই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, যাতে সাধারণ মানুষ এই ধরনের ভুল ভ্রান্তিকর তথ্যগুলো থেকে দূরে থাকতে পারে এবং সহজেই এই ৩,০০০ টাকা পেয়ে যেতে পারে। তাই অবশ্যই এই তথ্যটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে সাথেই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কাদের কাদের অ্যাপ্রুভেল করা হচ্ছে এবং পেমেন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও আন্ডার প্রসেস থাকলে কিংবা ব্যাংকিং এরর দেখালে তার সমাধানটা আপনারা কিভাবে করবেন, পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করছি। সর্বপ্রথমে আসছি আজকের সবথেকে বড় আপডেট। বর্তমানে কিন্তু অনেকেরই আবেদনকে অ্যাপ্রুভেল করা হচ্ছে, অর্থাৎ প্রচুর আবেদন যেগুলো কিন্তু আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশানে রয়েছিল, খুব দ্রুত গতিতে তাদের কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তাদের পেমেন্টও আসা স্টার্ট হয়ে গেছে অলরেডি। যদিও 17 তারিখ থেকে পেমেন্ট দেওয়ার কথা রয়েছিল এবং সেই মাফিক পেমেন্টও দেওয়া হচ্ছিল। 21 এবং 22 আগস্ট ছুটির কারণে অনেক ক্ষেত্রে পেমেন্ট প্রসেস একটু ডিলে হয়েছিল, কিন্তু 23 আগস্ট থেকে আবার নতুন করে অ্যাপ্রুভ করা শুরু হয়েছে এবং পেমেন্ট প্রক্রিয়াও শুরু হয়েছে। এবং এই প্রক্রিয়া মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 25, 26, 27, 28 এইভাবে পুরো আগস্ট মাস জুড়ে চলবে। যেহেতু ডিবিটির মাধ্যমে পেমেন্টটা আসছে, তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। আপনারা পেমেন্ট যদি না পেয়ে থাকেন তাই অযথা আতঙ্কিত হবেন না, ঠিক আছে? তো ভিডিওর পরবর্তী পার্টে যাওয়ার পূর্বে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এই আপডেট ইউ পরিবারের এখনও সদস্য হননি, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলের একজন নতুন সদস্য হয়ে যান। আর তার সাথে এই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান বেলটা অন করে রাখুন। তাহলেই যখনই এই চ্যানেল থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো, সেটা আপনারা টাইম টু টাইম নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা পয়সা লাগছে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে? আর যারা এই আপডেটিভ চ্যানেলের সদস্য রয়েছেন তাদের মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন জেনে নেওয়া যাক যে যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা কি করবে। না, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে, অর্থাৎ তারা টাকা পাওয়ার জন্য অনুমোদিত হয়েছেন, তাদের কোনো কিছু করার দরকার নেই। আবারও বলে রাখছি, আপনি ঠিক শুনেছেন, কোনো ধরনের ক্লেম করবেন না, আপনাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন যে আপনারা টাকা পেয়ে যাবেন। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো এই মুহূর্তে আপনারা যেটা করতে পারেন, যদি অ্যাপ্রুভ হওয়ার সত্ত্বেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তাহলে অবিলম্বে আপনারা ব্যাঙ্কে গিয়ে চেক করে নেবেন যে আপনাদের ডিবিটি লিঙ্কটা ঠিকঠাক রয়েছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্রুভ হলেও আপনি টাকা পাবেন না। তাই অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা একটু চেক করে নেবেন। আশা করছি অ্যাপ্রুভের ব্যাপারটাকে ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছি যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস রয়েছে তারা কি করবেন। না, যাদের স্ট্যাটাস এখনও আন্ডার প্রসেস রয়েছে, অর্থাৎ আপনাদের এখন ভেরিফিকেশন প্রসেস চলছে, তাই অযথা আপনারা ক্লেম করবেন না। এতে কিন্তু উল্টে প্রসেসটা আবার প্রথম থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ টাকা পাওয়ার যে প্রক্রিয়াটা সেটা আরও লম্বা হয়ে যাবে। আশা করছি বোঝা গেল। তাই অযথা আপনারা ক্লেম করতে যাবেন না, কিছুদিন ওয়েট করে যান। যাদের আন্ডার প্রসেস রয়েছিল, এমন বহু আবেদনকারী রয়েছে তাদের অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং টাকা আসাও শুরু হয়েছে। তাই যাদের আন্ডার প্রসেস রয়েছে কোনো কিছু করার দরকার নেই, কিছুদিন ওয়েট করবেন, ঠিক আছে? এবার আসছি সব থেকে ইম্পর্টেন্ট, কারণ বহু মানুষের রয়েছে ফার্দার ভেরিফিকেশান। তো আপনারা এই মুহূর্তে কি করবেন? যাদের শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে, আবারও বলছি, যাদের শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে তাদের কোনো কিছু করার দরকার নেই, তারা অযথা ক্লেম করবেন না, তারা ওয়েট করে যাবেন। কিন্তু যাদের ফার্দার ভেরিফিকেশানের পরে কোনো কিছু লেখা রয়েছে, অর্থাৎ দেখানো হচ্ছে যে ইনকাম ট্যাক্সের জন্য আপনার ফার্দার ভেরিফিকেশান দেখানো হচ্ছে, কিংবা আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে, অথবা এএসডিডির তালিকায় আপনাকে দেখানো হচ্ছে, এই জন্য ফার্দার ভেরিফিকেশানে রাখা রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা ক্লেম করবেন, ঠিক আছে?
এবার যাদের ব্যাংকিংয়ের ক্ষেত্রে এরর কোড 1 দেখাচ্ছে, তাহলে আপনাদের ডিবিটি লিঙ্ক না থাকা বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এই কারণে আপনাদের এরর কোড 1 দেখাচ্ছে। তো এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই রকম স্ট্যাটাস শো হলে আপনারা কি করবেন? না, আপনাদের নিকটবর্তী যে ব্যাংকের শাখা রয়েছে সেই শাখা অফিসে যোগাযোগ করবেন। তারা একটা কেওয়াইসি ফর্ম দেবে। সেই কেওয়াইসি ফর্মটা ফিল আপ করলেই আপনাদের যে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেটা ঠিক হয়ে যাবে। প্রয়োজনে আপনাকে আপনার যে আধার কার্ডের জেরক্স রয়েছে সেইটা হয়তো জমা দিতে হতে পারে। আশা করছি এরর কোড 1 স্ট্যাটাস থাকলে সেটা কিভাবে সমাধান করবেন বোঝা গেল। এরপর যাদের এরর কোড 2 রয়েছে সেই ক্ষেত্রে আধার এবং এনপিসিআই সংক্রান্ত সমস্যা রয়েছে বা এনপিসিআই লিঙ্ক না থাকার কারণে এই রকম হতে পারে। এক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্রাঞ্চ অফিস রয়েছে ব্যাংকের সেখানে যোগাযোগ করবেন এবং আধার কার্ডের যে লিঙ্কিং স্ট্যাটাস সেটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা যাচাই করবেন এবং এনপিসিআইয়ের ম্যাপিং ঠিক রয়েছে কিনা সেটা একটু জেনে নেবেন। যদি এই সমস্ত তথ্যে কোনো রকম অসঙ্গতি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কেওয়াইসি সংক্রান্ত যা যা আপডেট আছে সেগুলো আপডেট করে নেবেন। আপনাকে কিছু করতে হবে না, আপনি গিয়ে ব্যাংকে বললেই ব্যাংকের স্টাফরাই সমস্ত কিছুটা ঠিক করে দেবেন, ঠিক আছে। এরপর যাদের এরর কোড 3 দেখাচ্ছে অর্থাৎ আধার কার্ডের একটা নাম রয়েছে এবং ব্যাংকের বইয়ে আর একটা নাম রয়েছে, সেক্ষেত্রে নামের মিসম্যাচের কারণে এরর কোড 3 অনেকের দেখাচ্ছে। তো এই মুহূর্তে আপনার করণীয়, আপনার আধার কার্ডের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম সেটা যেন ঠিক থাকে সেই বিষয়টাকে আপনাকে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ব্যাংকে গিয়ে এই সমস্যাটা আপনাকে জানাতে হবে। সাথেই ব্যাংকের কেওয়াইসি আপডেট রয়েছে কিনা সেটা চেক করতে হবে এবং সমস্ত তথ্য যাচাই হয়েছে কিনা এটা নিশ্চিত করুন। যদি সমস্ত তথ্য যাচাই হয়ে থাকে এবং নামের যে ভুল রয়েছে সেটা সংশোধন হয়ে থাকে তাহলে অবিলম্বে আপনি টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যার কারণ নেই। তাই আপনাদের যাদের এরর কোড 3 দেখাচ্ছে আপনারা অবিলম্বে আপনাদের যে নামের মিসম্যাচ রয়েছে সেটাকে সংশোধন করে নেবেন, ঠিক আছে। এরপর যাদের এরর কোড 4 দেখাচ্ছে তারা কি করবেন? না, এটি মূলত আধারের দিক থেকে পেমেন্ট ক্যান্সেল বা রিজেক্ট হওয়ার মতো একটা কারণ। এই ক্ষেত্রে প্রথমে ব্যাংক এবং আধার কার্ডের স্ট্যাটাসটাকে আপনারা যাচাই করবেন, ঠিক আছে। যদি এফএ এরর দেখায় তাহলে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ আপনাকে আধার কার্ডটাকে কেওয়াইসি করে অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে আধারের বর্তমান স্ট্যাটাসটা অবশ্যই যাচাই করা প্রয়োজন এবং এই সমস্যার সমাধানের জন্য আপনারা আপনাদের নিকটবর্তী যে আধার সেন্টার রয়েছে সেইখানে যোগাযোগ করতে পারেন। আশা করছি ব্যাংকিংয়ের যেই এরর কোড সম্বন্ধে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি আপনাদের মনে কোনো ধরনের সমস্যা বা ডাউট থেকে থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধানের। এইবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে নতুন করে কিভাবে ক্লেম করবেন অর্থাৎ ক্লেম করার নিয়ম সম্বন্ধে। কারণ অনেকেই লিখছেন ক্লেম করাবার সময় যে আমি গরিব, আমার খুব টাকার দরকার, আমাকে দয়া করে টাকাটা দিয়ে দিন। এভাবে আবেগের কথা লিখলে কিন্তু আপনার কোনোভাবেই অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করবে না, উল্টে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তাই যে কারণে আপনার আবেদনটাকে আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন দেখানো হচ্ছে কিংবা রিজেক্ট করে দেওয়া হচ্ছে, তো তার প্রপার কারণটা দিবেন যে আমি এই জন্য রিজেক্ট হচ্ছি, তো আমার ক্ষেত্রে এইটা প্রযোজ্য নয়, আমি যোগ্য হওয়া সত্ত্বেও আমাকে রিজেক্ট করা হচ্ছে, এই রকম প্রপার কারণ দেবেন, তাহলে আপনার আবেদনকে অ্যাপ্রুভ করা হবে। উদাহরণস্বরূপ ধরুন আপনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ের কারণে আপনার আবেদনকে বাতিল করে দেওয়া হয়ে থাকে বা আটকানো হয়ে থাকে, তাহলে আপনি যেটা লিখবেন যে আপনি নিজে সরকারি চাকরি করেন না বা উক্ত ব্যক্তি যিনি আবেদন করছেন তার উপর কোনো আর্থিক নির্ভরতা নেই। আবার যদি ইনকাম সংক্রান্ত কারণে সমস্যা হয় তবে সঠিক আয়ের প্রমাণ দেবেন। মনে রাখবেন ক্লেম কিন্তু আবেগের কোনো স্থান নেই, এখানে সঠিক এবং নির্ভুল তথ্যের প্রয়োজন। আশা করছি এই ব্যাপারটাকে বোঝাতে পেরেছি। এইবার আসছি সেলফ ডিক্লারেশন ফর্ম। এই ক্ষেত্রে অনেকেই কিন্তু ক্লেম করবার সময় সেলফ ডিক্লারেশন ফর্মের প্রয়োজন হতে পারে অনেকের ক্ষেত্রে। তো আপনারা সাধারণত কি করবেন, না একটা সাদা কাগজে আপনার নাম, পিতার নাম বা স্বামীর নাম, আপনার ঠিকানা, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, আপনি যে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় রয়েছেন সেই ঠিকানার নাম, আপনার আয়ের সঠিক তথ্য, এছাড়াও বাড়ির বিবরণ অর্থাৎ আপনার 2-3টি রুম রয়েছে কিনা সেই বিষয়টা, এবং জমির সঠিক বিবরণ, সমস্ত সত্য তথ্য দিয়ে একটা সাদা কাগজে এই ফর্মটাকে লিখবেন এবং যখন আপনারা ক্লেম করবেন এই তথ্যটাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপলোড করবেন এবং এর সাথেই আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে, সেই বিষয়টাও আমি আস্তে আস্তে আপনাদের জানিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এতদূর পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনারা একটা লাইক দেবেন। এইবার আসছি আপনারা কি কি ডকুমেন্টস দিবেন এর সাথে। ক্লেম করবার সময় আপনারা যে যে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসগুলোকে প্রস্তুত রাখবেন
প্রথমত ভোটার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের পিডিএফ কপি, প্রয়োজন হলে যে ভোটার কার্ডের স্লিপ, অর্থাৎ আপনারা যখন ভোট দিতে গিয়েছিলেন সেইখানে যে ভোটার কার্ডের স্লিপ দেওয়া হয়েছিল সেই ভোটার কার্ডের স্লিপটাকেও আপনারা একটা পিডিএফ বানাবেন, এবং কী কারণে আপনার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করা হচ্ছে বা আটকে দেওয়া হচ্ছে তার উপযুক্ত প্রমাণসহ একটা কাগজের পিডিএফ কপি রেডি রাখবেন। এবং আমি যে আগে বললাম এই সেলফ ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটাকে আপনারা একটা সাদা কাগজে লিখে এটাকেও একটা পিডিএফ বানাবেন, এবং সমস্ত পিডিএফগুলোকে একটা সিঙ্গেল পিডিএফে রাখবেন, ঠিক আছে? পার্ট পার্ট করে পিডিএফ করবে না, কারণ একবারই আপলোড করতে হবে, তাই বলবো সিঙ্গেল পিডিএফে এগুলোকে আপনারা রাখবেন। প্রয়োজন হলে পিডিএফটাকে 200 কেবির মধ্যে কনভার্ট করবেন। আপনারা চাইলে এই বিষয়টা আপনারা হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে খুব সহজেই করে নিতে পারবেন। শুধুমাত্র প্লে স্টোর থেকে একটি ডক স্ক্যানার বলে পিডিএফ স্ক্যানার আপনাদের ডাউনলোড করতে হবে। আপনারা যদি চান এই বিষয়টা আমি আপনাদের করে দেখিয়ে দিই, তো আপনারা কমেন্ট সেকশনে লিখবেন সেটা, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে কিভাবে এগুলোকে পিডিএফ বানাবেন সমস্ত কিছু আলোচনা করে দেবো, ঠিক আছে? আর আপনারা চাইলে ইউটিউবে সার্চ করলেই এই পিডিএফ করার ব্যাপারটা খুব সহজেই পেয়ে যাবেন। আশা করছি এই বিষয় নিয়ে কোনো প্রবলেম হবে না। তো যে বিষয়টা বলার, এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেবেন এবং ক্লেমেতে উপযুক্ত ক্লেম করার কারণ যুক্তিসম্মতভাবে লিখে এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন, তাহলে আপনার ক্লেম করা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনার অনলাইনে ক্লেম করতে কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেইখানে যোগাযোগ করবেন। তারা অফলাইনে সেলফ ডিক্লারেশন ফর্ম দেবে, সেই ফর্মটাকে আপনারা ফিল আপ করে জমা করে দিতে পারবেন। আপাতত সমস্ত জায়গায় বা সমস্ত বিডিও অফিসে কিংবা মিউনিসিপ্যালিটি এলাকায় অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে এই সেলফ ডিক্লারেশন ফর্ম জমা নিচ্ছে না। তারা বলছে যে অনলাইনে এই অবজেকশন ক্লেমটা করতে হবে। তো আপনারা না পারলে নিকটবর্তী যে সাইবার ক্যাফে অফিস রয়েছে সেই সাইবার ক্যাফের দোকানে গিয়ে বললেও তারা এই বিষয়টাকে করে দেবে, ঠিক আছে? তো এই ছিল আজকের অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটা যদি একটুও তথ্যবহুল বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর অবশ্যই এই ভিডিওটাকে আবারও বলছি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।